ফেনীর নুসরাত হত্যা মামলায় সিরাজউদ্দৌলা সহ 2 আসামির মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল। 10 জন খালাস, ত্রুটিপূর্ণ রায় দেয়ায় নিম্ন আদালতের বিচারকের ক্ষমতা প্রত্যাহার। 2 জনের মৃত্যুদণ্ড বহাল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড, বাকি 10 জন হচ্ছে বেকসুর খালাস। বিচারিক আদালত এইভাবে নির্বিচারে ফাঁসি দিতে গিয়ে যেভাবে প্রতিটা পরিবারের উপর একটা ডিভাস্টেটিং এফেক্ট নেমে এসেছে, আমরা এই রায়ে আলহামদুলিল্লাহ 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 আমরা সন্তুষ্ট এই রায়ে। কারো উস্কানি নয়, সরকারের কাজ দেখে মূল্যায়নের আহ্বান বিএনপির। নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানিয়ে যাবে জামাত, সম্পাদকদের সঙ্গে বৈঠকের পর বললেন পরোয়ার। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী ঢাকা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নিজের দ্বৈত নাগরিকত্ব নিয়ে সংবাদ প্রচারের সমালোচনা। সমতার ভিত্তিতেই বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে হাই কমিশনার। অবকাঠামো এবং ডিজিটাল খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা। ইকোনমিক ইন্টারেস্টটা আমাদের দেখতে হবে, কারণ ইকোনমিক ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি দুই দেশের ভোক্তাকে অধিকতর প্রতিযোগিতামূলক মূল্যে, কম মূল্যে তার পণ্য বা সেবা ভোগ করার সুযোগ করে দেবেন। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ, আর যখন লোকেরা ভাববে যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো, তাহলে পলিটিক্স কম্পালশন হয়ে যাবে। জানুয়ারি নয়, আগামী বছর এসএসসি ও সমমান পরীক্ষা হবে মার্চে। 6ষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত আবারও মেয়েদের সার্বজনীন উপবৃত্তি চালুর চিন্তা। ভঙ্গুর অর্থনীতি, জ্বালানি সংকটের ধাক্কা সামলাচ্ছে সরকার। 6 মাসের অর্থনৈতিক পর্যালোচনা সিপিডির উত্তরণের চেষ্টা চলছে, জানালেন অর্থমন্ত্রী। রংপুরে 4 মার্ডার নিয়ে স্বজনদের নানা প্রশ্ন। ময়নাতদন্ত রিপোর্টের সঙ্গে পুলিশের বক্তব্যের কিছুটা অমিল রয়েছে, দাবি চিকিৎসকের। যে কোনো কেউ ষড়যন্ত্র আছে, মানে অন্য লোকও আছে। এটা একটা সাজিটা বলতেছে, এটা একটা নাটক। আমি বলছি এটা হত্যাকাণ্ডের সাথে মিলছে। না, তারপরেও রিপোর্ট যদি ওরকম হতো তাহলে তো আমরা সব রিপোর্টই ওপেনলি করতাম, তাই না? আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলায় আসামি সিরাজউদ্দৌলা সহ 2 জনের ফাঁসির রায় বহাল রেখেছেন হাইকোর্ট। ফাঁসির রায় বাতিল করে 4 জনকে যাবজ্জীবন ও 10 জনকে খালাস দেওয়া হয়েছে। নুসরাত হত্যায় বিচারিক আদালতের রায় ত্রুটি পাওয়ায় বিচারকের ক্ষমতাও কেড়ে নিয়েছেন হাইকোর্ট। দীর্ঘ শুনানি শেষে এই রায় ঘোষণা করা হয়। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্ত আসামিদের আইনজীবীরা আপিল করবেন বলেও জানান। 2019 সালের 5 এপ্রিল ফেনীর সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 জনকে দেওয়া হয়েছিল ফাঁসির রায়। বিচারিক আদালতের রায়ের পর 16 জনের ফাঁসি নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। বিচারিক আদালতের রায় ঘোষণার পর নুসরাত হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 আসামির ডেথ রেফারেন্স রায়ের বিরুদ্ধে আপিল ও জেল আপিল আসে হাইকোর্টে। 7 বছর পর শুনানি শুরু হয় বিশেষ বেঞ্চে। 2 সপ্তাহের বেশি সময় ধরে শুনানিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ রায়ের নথিপত্র, 87 জন সাক্ষীর জবানবন্দি সহ নানা তথ্য উপাত্ত উপস্থাপন করেন। শুনানি শেষে সোমবার নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা করেন বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ। শুরুতেই বিচারক জানান, তাদের এই রায় কেবল মামলার সকল নথিপত্রের উপর ভিত্তি করেই ঘোষণা হচ্ছে। রায়ে আসামি সিরাজউদ্দৌলা ও শিক্ষার্থী শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। ফাঁসির রায় বাতিল করে 4 জনকে যাবজ্জীবন ও 10 জনকে খালাস দেওয়া হয়। 16 জনের ফাঁসি একটা মামলায়, এটা আমাদের এর আগে এরকম কোনো জাজমেন্ট আমার জানা নাই। এই নুসরাত কি করে তার এখানে আগুন লাগালো আর কেউই শুনলো না। একমাত্র শুধুমাত্র আশেপাশের লোক কেউই জানলো না, কেউ শব্দ পেল না, একা একা আগুন লেগে গেল। এই পার্টটুকুর রহস্য এখানে থেকেই গেল। ফলে আমরা এর বিরুদ্ধে আপিল করব। যখনই এটা সেন্সিটাইজড হয়ে যায়
তখনই বিচারকদের উপর একটা সাংঘাতিক রকমের মানসিক এবং সামাজিক চাপ তৈরি হয়, ফলে তারা গণহারে ফাঁসির রায় প্রদান করেন। সাম্প্রতিক সময়ে আমরা অনেকগুলো মামলায় লক্ষ্য করেছি। নুসরাতের মৃত্যুকালীন জবানবন্দি নিয়ে পর্যবেক্ষণ দেন আদালত। বলেন, মানুষ যখন জানেন তিনি মৃত্যুশয্যায় তখন তিনি কাউকে অন্যায়ভাবে জড়ান না। হাইকোর্ট জানান, জবানবন্দিতে নুসরাত 4 জন আগুন দিয়েছে উল্লেখ করলেও কারো নাম বলেননি। শুরুতেই এই ঘটনাটাকে একটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার প্রবণতা বেশ কয়েকটা আসামির মধ্যে ছিল, যেটা অন্যান্য সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়েছে। ডাক্তার উবায়েদের এই যে মৃত্যুকালীন জবানবন্দির রেকর্ডটাকে আদালত অলঙ্ঘনীয় এভিডেন্স হিসেবে গ্রহণ করেছেন এবং তার জবানবন্দিটাকে এই রায়ে দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করেছেন। নুসরাত হত্যা মামলায় বিচারিক আদালতের দেয়া 16 জনের মৃত্যুদণ্ডের রায়টি ত্রুটিপূর্ণ হওয়ায় তৎকালীন ফেনীর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা কেড়ে নিয়েছেন উচ্চ আদালত। পাশাপাশি ফাঁসির রায় বাতিল করে যে 4 জনকে যাবজ্জীবন এবং যে 10 জনকে খালাস দিয়েছেন তাদেরকে দ্রুত কন্ডেম সেল থেকে বের করতে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এই রায়টি একটি বার্তা দেয়, জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড, অর্থাৎ তাড়াহুড়ো করে বিচার করা মানে বিচারকে হত্যা করা। উচ্চ আদালতের এই রায়টি বিচারিক আদালতের জন্য নজির হয়ে থাকবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রাখা এবং 4 জনের যাবজ্জীবন কারাদণ্ডের খবরে সন্তুষ্টি প্রকাশ করেছেন মা শিরিন আক্তার। তবে বিভিন্ন হুমকির অভিযোগ তুলে পরিবারের নিরাপত্তার দাবিও করেছেন তিনি। স্থানীয়রা বলছেন, উচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে বিতর্কের অবসান হয়েছে। ফেনীর চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের উপর রায় ঘোষণায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। রায় শোনার পরপরই সন্তুষ্টি প্রকাশ করেন নুসরাতের মা শিরিন আক্তার। আমরা এই রায়ে আলহামদুলিল্লাহ 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 আমরা সন্তুষ্ট এই রায়ে। শিরিন আক্তার বলেন, নুসরাত হত্যাকাণ্ডের পর অনেকে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করেছিল, কিন্তু এই রায়ের মধ্য দিয়ে এটি হত্যাকাণ্ড হিসেবে আবারও প্রমাণিত হলো। এটা হত্যা প্রকাশ হয়ে গেছে, আজকে নুসরাতের হত্যা করা হয়েছে। আমরা এই রায় আমরা আদালতের প্রতি অনেক শ্রদ্ধাশীল। এখন শুধু আমাদের নিরাপত্তার প্রয়োজন। আমার ছেলের ঘরে মারিয়ে লেবো, পুরা বাড়ি ঘর আগুন লাগাই হুমকি দামকি দিতে আছে রে, সরাসরি গুলি করি মারিয়ে লে। নিরাপত্তার দায়িত্বে সবসময় যেরকম ছিলাম এখনও নিরাপত্তার দায়িত্বে থাকবো। আমরা সবসময় সোচ্চার আছি, সতর্ক আছি। 2 জনের মৃত্যুদণ্ডের পাশাপাশি 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 জনকে খালাস দেন হাইকোর্ট। এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলছে এলাকাবাসী। প্রকৃত যারা অন্যায় করছে বা অন্যায়কারী বা যারা অন্যায়ের সাথে জড়িত ছিল তারা শাস্তি পেয়েছে। আমাদের যে প্রত্যাশা ছিল আমরা ওই অনুযায়ী রায় পেয়েছি। আজকের রায়ে আমরা সোনাগাজীবাসী খুশি আছি। যাবজ্জীবন দণ্ড পাওয়া 4 আসামি হলেন উম্মে সুলতানা পপি, নুরুদ্দিন, সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং জাবেদ হোসেন শাখাওয়াত। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। নেতাকর্মীদের সমর্থন ও মতামতের ভিত্তিতেই স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী বাছাই করা হবে, এমনটি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সারা দেশে দলের নাম ভাঙিয়ে অপকর্ম করা নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এদিকে কারো উস্কানিতে নয়, দেশ ও জনগণের উন্নয়নে নেওয়া পদক্ষেপ দেখে সরকারের কাজ মূল্যায়নের আহ্বান জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে রুহুল কবির রিজভী আহমেদ। শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত শেষে কথা বলেন গণমাধ্যমের সাথে। দাবি করেন, জনগণের মাঝে জনপ্রিয়তা পেয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এ সময় দলীয় পরিচয়ে অপকর্মকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন রিজভী আহমেদ। হয়তো 2-1 থাকতে পারেন, বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে থাকতে পারেন, তাদেরকে বলবো যে 5ই আগস্টের পর থেকে দেখেছেন আমাদের চেয়ারম্যান কত শক্ত হাতে যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে করা প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, এবার প্রার্থী বাছাইয়ে গুরুত্ব পাবে স্থানীয় নেতাকর্মীদের মতামত। স্থানীয় পর্যায়ে আমাদের দলের নেতৃবৃন্দ যারা আছেন, ইউনিয়নের নেতা, উপজেলার নেতা বা থানার নেতা বা জেলার নেতারা, তারা সব কিছু যাচাই বাছাই করে ইউপি নির্বাচনে যিনি যোগ্য প্রার্থী তাকে সমর্থন দেবেন। তারা সমর্থন দেবেন দলের নেতাকর্মী এবং আমাদের যারা সমর্থক আছেন তাকেই তারা সমর্থন করবেন। এদিকে দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তুলে ধরেন সরকারের 6 মাসের কার্যক্রমের মূল্যায়ন। জনগণের উন্নয়নে নেয়া পদক্ষেপ দেখে ক্ষমতাসীনদের বিবেচনার আহ্বান জানান তিনি। আপনাদের কষ্ট তার হৃদয়ে বাজে কি বাজে না সেটা দেখে বিচার করেন। সে আপনাদের কল্যাণ করতে চায় কি চায় না। যদি না চায় আপনার রাস্তায় নেমেন, আমি আপনাদের সাথে থাকবো। যদি চায় আপনারা তাদের কোনার পিছনে থাকেন। আমাদের হাঙ্গর হা করে বসে আছে, কুমির হা করে বসে আছে। আমরা এক তিল পরিমাণ যদি বিচ্ছেদ হই, কুমির খেয়ে ফেলবে। আমরা কুমিরের মুখে যাব না এখানে বেঁচে থাকবো, সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। চিফ হুইপ বলেন, ভঙ্গুর অর্থনীতি ও গণতন্ত্রের মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। প্রতীত আওয়ামী লীগ বিদ্যুৎ খাতকে ধ্বংস করে দেওয়ায় সংকটে পড়তে হচ্ছে দেশবাসীকে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সরকারের সকল গণবিরোধী অবস্থানের নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানিয়ে যাবে জামায়াত ইসলামী। সংবাদপত্রের সম্পাদকদের সাথে দলটির আমিরের মতবিনিময় শেষে এই কথা জানিয়েছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সোমবার রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এতে দেশের প্রথম সারির সংবাদপত্রের বেশিরভাগ সম্পাদকরা অংশ নেন। তবে গণমাধ্যমের কোনো ক্যামেরাকে এই মতবিনিময় সভায় প্রবেশ করতে দেওয়া হয়নি। বৈঠক শেষে ব্রিফিংয়ে মিয়া গোলাম পরোয়ার জানান, দেশের বর্তমান নানা সংকট এবং 11 দলীয় ঐক্যের অবস্থান নিয়ে গণমাধ্যমকে অবহিত করতে এই আয়োজন। জাতীয় সংসদে বিরোধী দলের প্রতি করা নানা বৈষম্যের বিষয়েও দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের অবহিত করা হয়। এ সময় সম্পাদকদের মধ্যে 2-1 যারা কথা বলেছেন তারা জানান, বর্তমানে গণমাধ্যমের অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো, তবে স্বস্তিদায়ক নয়। গণতন্ত্রকে এগিয়ে নিতে বিগত সময়ের মতো বিরোধী দলকে নৈরাজ্য না করারও আহ্বান জানান তারা। গণভোটের ব্যালটে যে 4টি প্রশ্নে 70% লোক হাতে ভোট দিয়ে হা জয়যুক্ত করেছে, ওই রায় কার্যকর করার প্রশ্নে 11 দলীয় ঐক্য তথা জামাত ইসলামী তিল পরিমাণ ছাড় দেবে না। তিনি আমাদের কাছ থেকে অব্যাহত সহযোগিতা কামনা করেছেন, বলেছেন তাদের যদি ভুল হয় আমরা যেন ভুল ধরিয়ে দিই, তবে শুধু ভুল ধরিয়ে না, আমরা যেন তাদেরকে পরামর্শ দিই। গণতন্ত্রকে টেকসই করতে হলে পার্লামেন্টের ভেতরে থাকতে হবে, সরকারকে নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের ধারার মধ্যে থাকতে হবে। 6 মাস সরকারের মূল্যায়নের জন্য যথেষ্ট না হলেও বিএনপি সরকারকে ব্যর্থ বলছে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, অদক্ষতা আর পরিকল্পনাহীনতায় সরকার ফ্যাসিবাদী কাঠামোতে ফিরে যাচ্ছে। বিএনপি সরকারের 180 দিনের মূল্যায়নে জ্বালানি সংকট, লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, হাম নিয়ে সরকারের ব্যর্থতাকে সামনে এনেছে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, গুম তদন্তে আস্থাহীনতা, কার্যকর মানবাধিকার কমিশন না থাকা, সাংবাদিকদের হয়রানি সহ নানা কারণে এই সরকারের সময় গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হচ্ছে। বিএনপি সরকারের 180 দিনে এনসিপির মূল্যায়ন জানাতে সংবাদ সম্মেলন। অর্থনৈতিক অব্যবস্থাপনা, জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্বিধান্বিত পররাষ্ট্র নীতিসহ 9টি খাতে সরকারের ব্যর্থতার অভিযোগ দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের। সরকার সার্বিকভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এবং আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী এ বছরের প্রথম 6 মাসে 830টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানান এনসিপির আহ্বায়ক। বলেন, প্রতিবেদন অনুযায়ী এসবের মধ্যে 770টি ঘটনায় বিএনপি জড়িত। এছাড়া বিএনপির নিজস্ব কোন্দল আর আধিপত্যে সংঘর্ষের ঘটনা অন্তত 273টি। বিএনপি নিজস্ব দলীয় কোন্দল, চাঁদাবাজির হিস্সা, দখলদারিত্ব, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত 273টি সংঘর্ষের ঘটনা ঘটেছে, আর যাতে 31 জন নেতাকর্মী নিহত হয়েছে। বিএনপি সরকার প্রতিশ্রুতির অধিকাংশই রক্ষা করতে পারেনি বলে মন্তব্য নাহিদ ইসলামের। সরকার পুরনো রাজনীতিতে প্রত্যাবর্তনের চেষ্টা করলে গণ আন্দোলনের মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি তার। অব্যবস্থাপনা, অদক্ষতা এবং পরিকল্পনাহীনতা থেকেই সরকার যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক কাঠামোতে, সেই কাঠামোতেই ফেরত যাচ্ছে এবং 180 দিনে এটাই প্রমাণিত হয়েছে
যে তারেক রহমানের কোনো ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার। শেখ হাসিনার বিচারের রায় কার্যকর করা এবং ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নতির দিকে নেয়ার তাগিদ দেওয়া হয় ব্রিফিং থেকে। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়েও আপত্তি আছে দলটির। যেখানে শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে, সেখানে যদি আবার তারেক রহমান যায় তাহলে এটার আসলে মিনিং কি দাঁড়াবে, বাংলাদেশের জনগণ বা বিশ্ববাসী এটা কিভাবে দেখবে? ফলে আমরা মনে করি এটা শুধু তারেক রহমান বিষয় না, বাংলাদেশের জন্য এটা একটা অবমাননাকর ঘটনা হবে এবং বাংলাদেশ যে স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি বা সার্বভৌমত্বর জায়গায় স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না, এটাই মেসেজ যাবে। 6 মাসে নিজেদের মূল্যায়নে এনসিপি বলছে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এনেছে বিরোধী দল। রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তন আনার কথা সেটা কিন্তু বিরোধী দল এনেছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ, এ লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় সম্পর্ক আর বহির্বিশ্বের সাথে যোগাযোগ বাড়াতে এবং কাজের ধারাবাহিকতা ধরে রাখতে সচেষ্ট থাকবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নিতে 6 মাসের একটি কৌশলগত পরিকল্পনা তৈরি করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। যেসব মিডিয়া তার ব্রিটিশ ও দ্বৈত নাগরিকত্ব নিয়ে সংবাদ প্রচার করছে তারা বাংলাদেশে ভালো চায় না বলেও মন্তব্য করেন হুমায়ুন কবির। ডিফেন্স প্যাক্টে তো আমরা আগ্রহ প্রকাশ করছি, বললাম তো বাংলাদেশ এখন ইজ এই কান্ট্রি অফ রেকগনিশন এবং একটা আগ্রহ আছে। যারা আপনার মিডল ইস্টের স্টেক হোল্ডার আছেন, গ্লোবালি যারা মুসলিম ওয়ার্ল্ডে মানে বিভিন্ন কি স্টেক হোল্ডার্স এখন বাংলাদেশের লিডারশিপ, পার্টিকুলারলি অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানের লিডারশিপকে তারা অনেক জায়গায় মানে আমন্ত্রণ জানাচ্ছেন টু কাম অ্যান্ড পার্টিসিপেট। বাংলাদেশ এবং ভারত স্বাধীন সার্বভৌম দেশ, কেউ বড় কিংবা ছোট নয়, সবাই সমান। এর উপর ভিত্তি করে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক পথ ধরে রাজনৈতিক সম্পর্কও এগিয়ে যাবে। বাংলাদেশের অবকাঠামো এবং ডিজিটাল খাতে বিনিয়োগের জন্য দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি টাস্ক ফোর্স গঠনের আলোচনা হয় এই বৈঠকে। চীনের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার প্রতিবেশী দেশ ভারত। প্রায় 13 থেকে 15 বিলিয়ন ডলারের দ্বিপাক্ষীয় বাণিজ্য আছে দুই দেশের মধ্যে। 24-এর পট পরিবর্তনের পর দুই দেশের পক্ষ থেকেই আন্তঃবাণিজ্যে আসে বেশ কিছু বিধিনিষেধ। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য সম্পর্ক উন্নয়নে জোর দেয় দুই দেশেই। তারই ধারাবাহিকতায় বাণিজ্য মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের এই বৈঠক। ল্যান্ড বর্ডারগুলি পুরোপুরি ফাংশনাল করা, আপনার বর্ডার হাটগুলি পুনরায় চালু করা, তারপরে সাবরুম এবং আরও 2-1টা রাস্তার ব্যাপারে তাদের আমাদের নজরে এনেছেন। এই সমস্ত নিয়ে আলাপ হয়েছে। বাণিজ্য মন্ত্রী জানান, অবকাঠামো এবং ডিজিটাল খাতে বিনিয়োগ করতে চায় ভারতীয় ব্যবসায়ীরা। ইকোনমিক কনসিডারেশন অনেক সময় অনেক কিছুকে ছাড়িয়ে যায়। ইকোনমিক ইন্টারেস্টটা আমাদের দেখতে হবে, কারণ ইকোনমিক ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি দুই দেশের ভোক্তাকে অধিকতর প্রতিযোগিতামূলক মূল্যে, কম মূল্যে তার পণ্য বা সেবা ভোগ করার সুযোগ করে দেবেন। দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতার উপর জোর দিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। যখন অর্থনীতি রাজনীতি থেকে আগে চলে যায় তখন রাজনীতি ওর পেছনে যায়। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ, আর যখন লোকেরা ভাববে যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো, তাহলে পলিটিক্স কম্পালশন হয়ে যাবে। রাজনৈতিক বৈরিতা পেছনে ফেলে দুই দেশের সাধারণ মানুষের চাওয়াকে গুরুত্ব দিয়ে ব্যবসায়িক সম্পর্ককে এগিয়ে নেয়ার কথা বলেন দীনেশ ত্রিবেদী। বাংলাদেশ ইজ এ ভাইব্রেন্ট, সভরেন, independent country. So is India. Nobody is big, nobody is small, all are equals, and we have to work on that footing. Agami din, it is very positive. Let it take its own time and let us work together. বাণিজ্য সম্পর্কে গতি আনা এবং নতুন বিনিয়োগে দুই দেশের মধ্যে আলাপ আলোচনা চলমান থাকবে বলে জানান বাণিজ্য মন্ত্রী। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
স্থানীয় সরকারমন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। সাক্ষাতে দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও গভীর করতে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৈঠক শেষে গণমাধ্যমকে বৈঠকের বিষয়ে জানান প্রতিমন্ত্রী। বলেন, সৌজন্য সাক্ষাৎ হলেও উভয় দেশের দ্বিপক্ষীয় নীতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতে পিপিপি মডেলে বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও পানি সরবরাহের মতো আধুনিক প্রযুক্তিতে মার্কিন বিনিয়োগের আহ্বান জানানো হয়। এ সময় সরকারের নির্বাচনী ইশতেহারের বাইরে প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক, ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণের মতো জনকল্যাণমুখী কর্মকাণ্ডের প্রশংসা করেন রাষ্ট্রদূত। আমাদের ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং রিনিউয়েবল এনার্জিগুলোতে তারা আমাদের পিপিপি মডেলে সহযোগিতা করার ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং এ ব্যাপারে পরবর্তীতে আমাদের অফিসিয়ালি সেক্রেটারি লেভেলে এবং ওনাদের দায়িত্বশীল ব্যক্তিরা আবার বসবেন এবং কথা বলবেন। আগামী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 2027 সালের 14 মার্চ, শেষ হবে 15 এপ্রিল। সোমবার দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান এই তথ্য জানান। বলেন, পরীক্ষা পেছানোর আর সুযোগ নেই, নির্ধারিত সময়েই সম্পন্ন হবে। প্রথমত, আগামী জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থেকে সরে এসে নতুন করে পরীক্ষার এই সময় নির্ধারণ করা হয়েছে। মার্চের 21 তারিখে শুরু হয়ে এপ্রিলের 15 তারিখ শেষ হবে। গত পরীক্ষা নিয়েছিলাম আমরা এপ্রিলের 20 তারিখ থেকে, সেইখান থেকে এগিয়ে নিয়েছি 1 মাসের বেশি সময়। ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানেই এই আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সার্বজনীন উপবৃত্তি চালু করতে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং প্রত্যাশিত সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব প্রণয়নের উপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও আলোচনা হয়। শিক্ষা জীবনে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে ঝরে পড়ার রোধে ট্রাস্টের ভূমিকা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করা হয়। রংপুর মহানগরীতে একই পরিবারের 4 জনের কিলিং মিশনে শুধু 2 জন অংশ নিয়েছিল নাকি আরও কেউ ছিল? ঘটনার সময়ে কারণ, ধর্ষণ বা মরদেহে কোনো কেমিক্যাল ব্যবহার হয়েছিল কিনা? হত্যাকাণ্ডের পর 2 জন খুনি কিভাবে এতটা সময় ওই বাড়িতে অবস্থান করলো? এসব প্রশ্নের উত্তর মিলছে না। যদিও পুলিশ বলছে আপাতত 2 জনের সংশ্লিষ্টতা পাওয়া গেলেও অন্যান্য বিষয়গুলো তদন্তে আসবে। ময়নাতদন্ত আর ডিএনএ পরীক্ষার মাধ্যমেই সেসবের খোলাসা করতে চায় পুলিশ। রংপুর জিলা স্কুলের অবসরে যাওয়া শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল সহ তার স্ত্রী, কন্যা ও পুত্রকে হত্যার মোটিভ উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মুগ্ধ দাস ও সিদ্ধার্থের কাছে পাওয়া তথ্যকেই মুখ্য হিসেবে দেখছে তারা। যুক্তি হিসেবে ঘটনার পর বাসায় ইয়াবা, খেজুর, শশা খাওয়া এবং স্বর্ণে এক্সপার্ট প্রসঙ্গকে দেখানো হয়। ঘটনার আগে পরে হোক তারা ইয়াবা খেয়েছে, খেজুর খেয়েছে, খেজুরটার যে বিচি রয়েছে আমরা সেটা ডিএনএ টেস্টে দিয়েছি। এরপরে ফ্রিজ থেকে বের করে শশা খেয়েছে, শশা অর্ধ কামড় দেওয়া রয়েছে এবং তাদের বক্তব্যের সাথে এটা মিলে গেছে। একটা চুড়িকে আগুন দিয়ে টেস্ট করানো হয়েছে, এটা গোল্ড নাকি গোল্ড না, তার মানে যে গোল্ডের ব্যাপারে অভিজ্ঞ সেরকম লোক এখানে জড়িত থাকতে পারে। পুলিশের যুক্তি, সিদ্ধার্থ মুগ্ধের দেয়া তথ্যানুযায়ী লুট করা স্বর্ণগুলো পাওয়া গেছে মন্দিরের পাশে একটি নারিকেল গাছের নিচে। এছাড়া ফিঙ্গারপ্রিন্টের আলামত নষ্ট করতে শিক্ষক পরিবারের মোবাইল ফোনগুলো ডিটারজেন্ট দেয়া বালতির পানিতে রাখা হয় বলেও দাবি করে পুলিশ। ফোনগুলো তারা ডিটারজেন্ট দিয়ে বালতিতে ভিজিয়ে রাখে, তাদের স্বীকারোক্তি অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট যেন না থাকে সেই উদ্দেশ্যে তারা এটা পানিতে ভিজিয়ে রাখে। তারপরে তারা যাওয়ার সময় এই যে আমরা কিছু স্বর্ণ অলংকার ওদের দেখানো মতো উদ্ধার করেছি। 4 মানুষকে হত্যার পর খুনিরা ওই বাসাতেই অবস্থান করলো, পেশাদার খুনির মতো আচরণ করলো, অথচ তাদের নামে থানায় কোনো মামলা কিংবা অভিযোগও নেই। বিষয়গুলো নিয়ে ক্ষুব্ধ নিহতের স্বজনেরা। আমি এটা অন্য কোনো জেরো আছে, আগে থেকে অন্য কোনো জের আছে, এটা একটা সাজিদা বলতেছে এটা একটা নাটক। প্রশ্ন থেকে যায় যে 4 জনকে মারতে মাত্র 2 জন ছেলে, যদিও তারা মাদকাসক্ত, এটা আদৌ কিন্তু মানে কতটুকু সম্ভব?
তদন্ত সূত্রগুলো বলছে শুক্রবার ভোরের ঘটনা হলেও মরদেহ উদ্ধার হয় শনিবার রাত 11টার পর। এত কম সময়ে দুর্গন্ধ বের হওয়ায় কিছুটা বিস্মিত স্থানীয়রা। প্রশ্ন উঠেছে, তাহলে কি কোনো কেমিক্যাল ব্যবহার করেছিল খুনিরা? ঘটনাটি কি পূর্ব পরিকল্পিত? তাই ময়নাতদন্তের মধ্যে ঘটনার সময়, কারণ, খুনিদের বাড়িতে অবস্থান, ধর্ষণ এবং কোনো কেমিক্যাল ব্যবহার হয়েছিল কিনা বিষয়গুলো নিশ্চিত হতে চায় পুলিশ। এই হত্যার এরকম রেপের কোনো আলামত পাওয়া যায় নাই। মাদক সেবী যারা, তারা লাফিয়ে উঠে ওরা বিভিন্ন একটার পর একটা করছে। গণপতির ভাতিজি জামাই দাবি করেন, বাড়ি বানানোর সময় টাকা পয়সা চাওয়ার একটি বিষয়ে তার সাথে আলাপ করেছিলেন শ্বশুর। আমাকে উনি বাড়ি করার সময় ওনার বাড়িটা নিয়ে অনেকটাই প্রবলেমের কথা বলছিল, যে আমার কাছে টাকা পয়সা মুখ এটা সেটা। আমি যে কারা চায়, পরে আমাকে বলছিল যে আমি মীমাংসা করছি। এইরকম গন্ধ এটা তো আমরা কল্পনাও করিনি যে এরকম ঘটনা, হৃদয় বিদারক ঘটনা ঘটবে। যে কোনো কেউ ষড়যন্ত্র আছে, মানে অন্য লোকও আছে। বৃহস্পতিবার নগরীর মাসুয়াপাড়ায় নিজ বাড়িতে খুন হন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, কন্যা আগামী এবং পুত্র প্রিয়ম চক্রবর্তী। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার স্ত্রী, কন্যা ও পুত্রকে শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছিল। সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন ময়নাতদন্তকারী ডাক্তার বাবলু কিশোর। তিনি জানান, ভিকটিমদের মধ্যে কারো চোয়াল ভাঙা থাকার প্রমাণ পাওয়া যায়নি। একই সাথে এসিড দিয়ে মুখ ঝলসে দেওয়ার বিষয়টিও সঠিক নয়। হত্যাকাণ্ড এটা মানে স্ট্রাঙ্গুলেশন করেই করা হয়। আমরা বডি থেকে যে সব স্যাম্পেলগুলি রাখা যায় সিআইডির জন্য, সেসব স্যাম্পেলগুলি আমরা রেখেছি। আমরা এটা সিআইডি ল্যাবে পাঠাবো। না, এরকম কিছু পাওয়া যায়নি। চোয়াল কোনো ভাঙার সাইন আমরা পাইনি। না, এটা মানে পচে যাওয়ার কারণে এরকম দেখা যাচ্ছে, কোনো অ্যাসিড বা কোনো কিছু ব্যবহার করা হয়নি। 3 শিল্পাঞ্চলে কারখানা বন্ধ হয়ে চাকুরি হারিয়েছেন প্রায় 62,000 শ্রমিক। সক্ষমতার সমন্বয়ের ঘাটতি দেখা যাচ্ছে জ্বালানি সংকট মোকাবেলায়। সরকারের 6 মাসের অর্থনৈতিক পর্যালোচনা সভায় এমন মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, পে স্কেল ইস্যু সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সরকারের রাজনৈতিক সাহসের অভাব দেখা যাচ্ছে। সব মিলিয়ে ফলাফল 31টি অর্থনৈতিক সূচকের 19টিতেই অবনমন। বৈশ্বিক অস্থিরতা আর জ্বালানি সংকটে থমকে আছে উৎপাদন খাত, নেই কাঙ্ক্ষিত বিনিয়োগ, তার উপর নিত্যপণ্যের চড়া দামে নাজেহাল স্বল্প আয়ের মানুষ। সংস্কার আর নানা পদক্ষেপে এ পরিস্থিতি থেকেই হবে অর্থনৈতিক পুনরুদ্ধার, এমনটাই আশা নির্বাচিত সরকারের কাছে। প্রশ্ন হলো, ক্ষমতার প্রথম 6 মাসে তার কতটা প্রতিফলন হয়েছে? সিপিডির পর্যালোচনা বলছে, গ্যাস বিদ্যুতের সংকটসহ নানা কারণে সরকারের প্রথম 6 মাসে 3 শিল্পাঞ্চলেই বন্ধ হয়েছে 95টি কারখানা, কর্মহীন 62,000 শ্রমিক। সভায় অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে জ্বালানি সংকটের বড় কারণ এলএনজি আমদানি নীতি। তবে সমাধানে দেখা যাচ্ছে সরকারের সক্ষমতার অভাব আর সমন্বয়হীনতা। গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী এলাকাতে এবং প্রায় 62,000 মানুষ কাজ হারিয়েছে বলে আমাদের হিসাব। একটি এলএনজি বাতিল করা হলো, তার ফলাফল কি হবে, কোথায় পাওয়া যাবে, এর ভিতরে যুদ্ধ হলো এবং এইটার যে ধারাবাহিক ফলাফল আমাদের বিভিন্ন শিল্প, কলকারখানা এবং গার্হস্থ্য জীবনে আসছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং ভোলাতে গ্যাস থাকার পরেও সেগুলোকে নিয়ে আসার ক্ষেত্রে সঞ্চালন ইত্যাদির বিষয়ে আমাদের উদ্বেগ রয়ে গেছে। বর্তমান আর্থিক বাস্তবতায় বৈদেশিক ঋণের চাপ সহ্য করা বাংলাদেশের জন্য কঠিন হবে বলেও মনে করেন ডক্টর দেবপ্রিয়। বলেন, পে স্কেল সহ প্রাতিষ্ঠানিক সংস্কারের বিভিন্ন ইস্যুতে সরকারের রাজনৈতিক সাহসের অভাব রয়েছে। ওনারা রাজনৈতিক সাহস দেখাতে পারছেন না সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং সংস্কারের করার ক্ষেত্রে। এবং এটা সবচেয়ে বড় একটা জায়গা হলো আমাদের সরকারি কর্মকর্তাদের বেতন ভাতার বিষয়। দেখুন, আপনি 6 মাস হয়ে গেছে, আপনি এই বেতন ভাতার সিদ্ধান্ত নিতে পারছেন না। বিনিয়োগ আর স্বস্তি ফেরাতে কর ছাড়, বিভিন্ন বাণিজ্য চুক্তি সহ ইতিবাচক পদক্ষেপ থাকলেও মন্ত্রী, প্রতিমন্ত্রী আর উপদেষ্টাদের আড়াই তলার সরকারে সমন্বয়ের ঘাটতি রয়েছে, এমন মন্তব্য উঠে আসে পর্যালোচনায়। বলা হয়, এভাবে চললে চলতি অর্থবছরে রাজস্ব ঘাটতি হতে পারে 1.5 লাখ কোটি টাকার কাছাকাছি। ওনাদের আমি অনেক ইঙ্গিত দেখি, কিন্তু সঙ্গীত দেখি না।
হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার, সেখান থেকে উত্তোলনের চেষ্টা চলছে। এজন্য প্রথমে দরকার স্থিতিশীলতা, তারপর টেক অফ। বার্ডি গ্র্যান্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয় এবং এশীয় উন্নয়ন ব্যাংক এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, সবকিছুর জন্য সময় প্রয়োজন, ধৈর্য ধরতে হবে। জানান, প্রতিযোগী দেশগুলো যেখানে গবেষণা ও উন্নয়নে বছরে $4 ট্রিলিয়ন ব্যয় করে, সেখানে বাংলাদেশের বরাদ্দ জিডিপি মাত্র 0.3%। দেশের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো গবেষণা ও উদ্ভাবনীতে কর্মী প্রতি ব্যয় করে গড়ে $500 কম। অনুষ্ঠানে জানানো হয়, বার্ডি অর্থায়নের উদ্দেশ্য শুধু প্রকল্পে অর্থায়ন করা নয়, বাংলাদেশের জন্য আরও প্রতিযোগিতামূলক ও স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলা। শিল্পায়ন ত্বরান্বিত করতে পরিবেশ বান্ধব প্রযুক্তি হস্তান্তরের পাশাপাশি ব্যবসাকে সহজলভ্য করতে অর্থায়নের তাগিদ উঠে আসে এই অনুষ্ঠানে। 12 জনকে অ্যাওয়ার্ড তুলে দেন অর্থমন্ত্রী। যে ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, এটা থেকে রিকভার করার কাজ চলতেছে এখনো। এটা থেকে বেরিয়ে আসার পথ চলছে, স্যালভেজ প্রোগ্রাম চলতেছে, আমরা ফায়ার ফাইটিং করতেছি এবং এটাকে আমাকে স্থিতিশীল করার প্রক্রিয়া চলছে। এই ধারার মধ্যে আমরা ক্রমান্বয়ে স্থিতিশীল থেকে আমরা গ্র্যাজুয়ালি টেক অফের পর্যায়ে যাব, সেই কাজটা চলছে অর্থনীতিতে। এবং যত সব আমরা রিফর্ম করেছি, ডিরেগুলেশন করেছি, নীতিমালা প্রণয়ন করেছি, ইনসেন্টিভ দিয়েছি। আর্ম পুলিশ ব্যাটালিয়ন আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয়, পুলিশ বাহিনীর অধীন এই ব্যাটালিয়ন পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে। ব্যাটালিয়নকে জননিরাপত্তা রক্ষা, ভিআইপি ব্যক্তিবর্গের নিরাপত্তা, সরকার ঘোষিত স্থাপনাসমূহের নিরাপত্তা, সন্ত্রাস, মাদক, মানব পাচার, ধর্ষণ এবং মানবতা বিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার দায়িত্ব প্রদান করা হয়েছে। ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত অন্যান্য আইন প্রতিপালন সাপেক্ষে ইউনিটের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম পরিচালনার ক্ষমতা প্রদানের প্রস্তাবও করা হয়েছে এই খসড়া আইনে। অনেকে ছাত্র অভ্যুত্থান নিজেদের নামে চালাতে চায়। 24-এর অভ্যুত্থান 17 বছর আন্দোলনের ফল হিসেবে সফল হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিকেলে রাজধানীতে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের 27তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় এই কথা বলেন তিনি। জানান, এরশাদ বিরোধী আন্দোলনে সফল হওয়ার পেছনে অন্যতম অবদান রেখেছিলেন ব্যারিস্টার আব্দুস সালাম। নজরুল ইসলাম খান বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও সরকার যে কার্যক্রম হাতে নিয়েছে তার সুফল পেতে সময় লাগবে। দাবি করেন, সফলতা পেলে বিএনপি সবচেয়ে জনবান্ধব হয়ে উঠবে বলেই বিরোধী দল বিরোধিতা করছে। অনুষ্ঠানে বিএনপির স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্মৃতিচারণ করেন। 2024-এ দেখেছি অনেকে এই আন্দোলনটা শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তি নামে চালাতে চায়, কিন্তু আমরা কিন্তু 17 বছর এই বিএনপি এবং আরও অনেক দল মিলে আমরা আন্দোলন করেছি। জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ চলছে, বেশ কিছু ভালো কাজ শুরু করা হয়েছে। এর ফল যে পর্যন্ত না পাওয়া যাবে, বোঝা যাবে না যে কত যুগান্তকারী এসব কাজ। বিগত 6 মাসে একটি মাত্র গুমের অভিযোগ এসেছে, যা 3 দিক থেকে তদন্ত করছে সরকার, এমনটা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে সিডাপ মিলনায়তনে রাজনৈতিক প্রতিশ্রুতি নিয়ে এক সেমিনারে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, গুমের ঘটনায় জিরো টলারেন্স নীতি বর্তমান সরকারের। গুম প্রতিকার ও প্রতিরোধ আইন নিয়ে সমালোচনাকে স্বাগত জানান মন্ত্রী। বলেন, সরকারের সমালোচনা করার অধিকার নিশ্চিত করা সরকারেরই দায়িত্ব। সংবিধান সংস্কার কমিটিতে বিরোধী দলের নাম পাওয়া গেলেই সরকার এ নিয়ে এগুবে বলেও জানান আইনমন্ত্রী। একটা মাত্র গুমের অপরাধ এসেছে, অভিযোগ এসেছে, সেটা হলো কোস্ট গার্ডের মুনিরা যেটা বললেন। আমরা এটা কিন্তু মাইনুটলি তদন্ত করছি, নট থ্রো কোস্ট গার্ড, অন্যভাবেও আমরা সত্য উদ্ঘাটনের চেষ্টা করছি। আমরা 3 ধরনের বক্তব্য ভিকটিমদের কাছ থেকে পেয়েছি। এটা যেমন একটা সাইড, আমরা বলছি না যে অভিযোগ মিথ্যা, আমরা এখনো তদন্তাধীন রেখেছি এবং জিরো টলারেন্স দিয়ে।
জাতীয় নির্বাচনের চেয়েও ভালোভাবে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় ইসি। অবশ্য ভোটের দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না। তবে আইন ও বিধিবিধান মন্ত্রণালয়ে ভেটিং এর জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। দুপুরে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় নির্বাচনের কার্যক্রম মূল্যায়ন এবং স্থানীয় সরকার নির্বাচনে ইসির কর্মপদ্ধতি নির্ধারণ বিষয়ক কর্মশালায় এসব কথা জানান তিনি। বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার সংখ্যা বেশি থাকায় আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের সমন্বয়ে পরিকল্পনা সাজাচ্ছে ইসি। সিইসি বলেন, জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে পদে পদে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। সেই সাথে বিগত সময়ে কমিশনের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ থাকার পরও সংসদ নির্বাচন মানসম্মত হয়েছে। সংসদ নির্বাচনে কিছু বিষয়ে ঘাটতি ছিল উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, ঘাটতিগুলো খুঁজে বের করে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়েও ভালো করতে তৎপর কমিশন। জানানো হয়, ঠাকুরগাঁও 1-এর উপনির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। কোনো ঘাটতি নাই। আমরা ঠিক জাতীয় নির্বাচন যেটা করেছি, আমরা যেভাবে করেছি তার চাইতে বেটার খারাপ হবে না। আমরা চাইবো তার চাইতে আরো বেটার করার জন্য। স্ট্যান্ডার্ড তো থাকবেই, যদি পারি ওর থেকে আরো বেটার করব। এখন আশা করি ইনশাল্লাহ সবার কোঅপারেশন নিয়ে আমরা পারবো, কোনো অসুবিধা হবে না, কারণ আমাদের তো অনেক লেসন তো আমরা পেলাম। এবছর কোনো ওষুধের মূল্য বাড়বে না। আর অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা চাপিয়ে দিয়ে নয়, যৌক্তিক সংখ্যা নির্ধারণ ও নিয়মিত মূল্য হালনাগাদ চায় ঔষধ শিল্প সমিতি। সকালে তেজগাঁওয়ে সমিতির কার্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা জানানো হয়। বলা হয়, দেশের 64 ওষুধ কোম্পানির প্রবৃদ্ধি নিম্নমুখী। রোগীদের সবচেয়ে বেশি প্রয়োজন এমন ওষুধের একটি তালিকা করা হয় 1994 সালে। সংখ্যা 117। উদ্দেশ্য, রোগীরা যেন কম টাকায় এসব ওষুধ কিনতে পারে। এরপর 19টি কোম্পানি এসব ওষুধের উৎপাদনের নিবন্ধন নেয়নি। কিছু প্রতিষ্ঠান উৎপাদনে গেলেও পরে বন্ধ করে দেয়। বর্তমানে 44টি ওষুধ বাজারে আছে। অন্তর্বর্তী সরকার সেই তালিকা আপডেট করে 295টি করে। বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর সেগুলো বাতিল করে দেয়া হয়। ওষুধ শিল্প সমিতির অভিযোগ, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণে গঠিত 5টি কমিটির 4টিতেই তাদেরকে রাখা হয়নি। অনেক ওষুধের বিক্রয় মূল্য উৎপাদন ব্যয়ের চেয়েও কম। এসেনশিয়াল ড্রাগস আমরা চাই এটা লিস্টটা আপডেট হোক। কাদের দ্বারা? বাংলাদেশের যারা এক্সপার্ট। আপনি ডাক্তার সাহেবদেরকে জিজ্ঞেস করেন যে বেশি ওষুধ কোনটা চলে, গত 32 বছরের প্রাইস একবার অ্যাডজাস্ট করেন। আপনি 3 বছরে বা 4 বছরে স্টেজ ওয়াইজ আস্তে আস্তে করে দেন। নতুন প্রোডাক্ট যখন আসবে, এটা একটা পলিসি থাকতে হবে। বারবার আপনি আমারে টুইস্ট করবেন কেন? দেশে ওষুধ কোম্পানি 200-র মতো। গত 3 বছরে নেই নতুন বিনিয়োগ। বন্ধ হওয়ার পথে বেশ কয়েকটি কোম্পানি। এসব তথ্য সংগঠনটির। 64 কোম্পানি নেগেটিভ গ্রোথ আছে আউট অফ 100, 100টার ভিতরে। তাহলে এই 100টার ভিতরে 64টা নেগেটিভ গ্রোথ হলো কেন? ডেফিনেটলি দেয়ার আর রিজনস, তা নাহলে তো হতে পারে না। এখন যে কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, এই যে ইনভেস্টমেন্ট না হওয়ার পিছনে যে আতঙ্ক কিংবা ভয় অথবা যে কারেন্ট সিচুয়েশন, এই সিচুয়েশন থেকে যেন উত্তরণ হয়, যাতে করে এই সেক্টরে আরও ইনভেস্টমেন্ট আসতে পারে, সেদিকটা আমাদের একটু দেখা দরকার। ওষুধ উৎপাদকেরা জানান, এবছর ওষুধের দাম বাড়বে না। একটি কোম্পানি বছরে কতটুকু মূল্য বাড়ালে যৌক্তিক হবে তার নির্ধারণের উদ্যোগ নিয়েছে তাদের সংগঠন। এসেনশিয়াল ড্রাগ লিস্ট বলে আমরা যদি সেটাকে প্রাইস কন্ট্রোলের আওতায় নিয়ে আসার চেষ্টা করি, তখনই কিন্তু এই বৈপরীত্য চলে আসে। আসলে যেটা বহুল প্রচলিত এবং বহুল ব্যবহৃত ওষুধগুলোকে সহজলভ্য করা যায় কিভাবে, সেই আঙ্গিকে দেখা উচিত। তাহলে আমাদের লিস্ট হওয়া উচিত, আমাদের এখানে সবচেয়ে বেশি প্রচলিত ওষুধ কি আছে এবং সেটা জনগণ কি দামে পাচ্ছে, তারা যেন প্রতুল প্রাপ্যতা নিশ্চিত করে, বাট সুলভ মূল্যে যেন পায়। বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়ছে ওষুধ খাতেও। এতে জ্বালানি ব্যয় বেড়েছে 42%, দাবি ওষুধ শিল্প সমিতির। বাজার ভিত্তিক প্রতিযোগিতামূলক দাম। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ডিলারের গুদাম থেকে ছিনিয়ে নেওয়া সার থেকে এ পর্যন্ত 107 বস্তা সার উদ্ধার করা হয়েছে। প্রশাসনের তদন্ত কমিটির আজই প্রতিবেদন জমা দেওয়ার কথা। এদিকে স্থানীয় কৃষকদের দাবি, গত 1 সপ্তাহ ধরে ঘুরেও ডিলারের কাছ থেকে সার পাচ্ছিলেন না তারা। সরকারের ভর্তুকি মূল্যে দেওয়া সার গোপনে বেশি দামে বিক্রির অভিযোগ করেছেন তারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন ডিলার। কুড়িগ্রাম ভুরুঙ্গামারী শিলখুরি ইউনিয়নে ডিলারের গোডাউন থেকে রোববার 2 শতাধিক বস্তা সার ছিনিয়ে নেয় স্থানীয় কৃষকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শুরু হয় তোলপাড়। থানায় জিডি হলে গোডাউনে ফিরিয়ে দেয়া হয়েছে শতাধিক বস্তা সার।
প্রশ্ন উঠেছে ডিলারের গোডাউন থেকে কেন সার ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটল। স্থানীয় চাষিরা বলছেন ইউরিয়ার খুব একটা সংকট না থাকলেও অন্য সারের ঘাটতি রয়েছে। আবার কেউ কেউ বলছেন চাহিদা মতো মিলছে না ইউরিয়া সারও। স্থানীয় ডিলারের বিরুদ্ধে অভিযোগ, সরকারের ভর্তুকি মূল্যে দেয়া সার গোপনে বেশি দামে বিক্রি করেন তিনি। এক সপ্তাহ ধরে ঘুরেও সার না মেলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন কৃষকরা। ডিএবি সারটা সংকট, আর ইউরিয়া সারটা 1350 টাকা স্বাভাবিক পাওয়া যাচ্ছে আর কি। ডিআইবি টিএসপি এই সারের খুবই সংকট। ইউরিয়া সার মোটামুটি পাওয়া যায়, তারপরেও তুলনামাফিক না। মনে করেন আমার জমি যদি হয় 13 বিঘা, আমাকে একটা ভোটার আইডি কার্ড দিয়ে 1 বস্তা সার দেওয়া হয়, তাতে আমার ঘাটতি পূরণ হয় না। খুচরা দোকানদারদের কাছ থেকে টাকা সংগ্রহ করে এবং ডিলার সেই ডিও করে সারটা নিয়ে আসে। এখন তাদের টাকার সারটা দিয়ে আইরে যতটুক তার থাকে এইটুকু এখানে দেয়, তার জন্য কৃষকের চাহিদা মিটতেছে না। যে ভোগান্তিটা হচ্ছে সে সারগুলা মনে করেন যে যদি না পায় তাহলে কৃষক তো অবশ্যই ক্ষুব্ধ হবে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ডিলার তাইফুর রহমান। তার দাবি, যেটুকু বরাদ্দ মেলে তা সঠিক নিয়মেই বিক্রি করেন তিনি। আগস্ট মাসে বরাদ্দ ছিল 68 মেট্রিক টন, বস্তার হিসেবে 1360 বস্তা। ইতিপূর্বে আমি 3 গাড়ি মাল নিয়ে আসছি 351 টন, এবং সেটা আইনে বিতরণ করে দিয়েছি। আমার 17 টন মাল বাকি ছিল 68 টনের মধ্যে। এই মালটা গত বৃহস্পতিবার নিয়ে আসছি, অর্থাৎ 20 তারিখ আনার পর এই মালটা নিয়েই গোলযোগ আর কি। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির সদস্যরা প্রত্যক্ষদর্শী, ডিলার ও কৃষকদের বক্তব্য নিয়েছেন। প্রতিবেদন সাপেক্ষে নেওয়া হবে ব্যবস্থা। সরজমিনে আবার এসেছি, এসে বিভিন্ন পয়েন্টে আমরা কাজ করছি, কৃষকের সাথে কথা বলছি, জানার চেষ্টা করছি যে এই গাফলতিটা আসলে বেসিক্যালি কার এবং কোন কারণে হচ্ছে এই সিচুয়েশনটা উদ্ভব হয়েছে। রোববার সকালে শিলখুরি ইউনিয়নে ডিলার তাইফুর রহমানের গোডাউনের বেড়া ভেঙে 202 বস্তা ইউরিয়া ও 23 বস্তা পটাশ সার স্থানীয় কৃষকরা ছিনিয়ে নেয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় থানায় জিডি করেন ডিলার তাইফুর। জাহিদ হাসান, যমুনা নিউজ। একযুগে চালানো সিরিজ হামলা, অগ্নিসংযোগ, নাশকতায় বিপর্যস্ত থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের 3 প্রদেশ। স্থানীয় সময় শনিবার রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে চালানো হয়েছে এসব নাশকতা। দেশটির সেনাবাহিনী জানিয়েছে মালয় সীমান্তবর্তী নারাথিওয়াত প্রদেশে ঘটেছে বেশিরভাগ ঘটনা। এছাড়া ইয়ালা ও পাত্তানি প্রদেশেও মিলেছে নাশকতার খবর। সেনাবাহিনীর দাবি, অস্থিরতা তৈরি করাই ছিল লক্ষ্য। অগ্নিকাণ্ড হামলার লক্ষ্যবস্তু ছিল সরকারি ভবন, দোকানপাট ও যানবাহন। এসব ঘটনায় এখন পর্যন্ত 3 জন আহত হয়েছেন। এই পরিস্থিতিতে সন্দেহজনক কোনো বস্তু স্পর্শ না করতে বাসিন্দাদের সতর্ক করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।